আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই বকবক করে চলেছে চাঁদনি। কালকে সারাদিন শ্রাবণী ওকে নিয়ে পুরো শহর ঘুরে বেরিয়েছে। আজকে অফিসের প্রথম দিন বলে সবকিছুই মোটামুটি চিনিয়ে দিয়েছে ওকে। সাথে কোনোটা ওর অফিস কিভাবে যেতে হবে সবকিছুই বুঝিয়ে দিয়েছে। তারপরেও নিজেকে অসম্ভব নার্ভাস লাগছে চাঁদনির। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলছে, কিরে চাঁদনি, তুই এত নার্ভাস হয়ে পড়ছিস কেন বলতো? নিজেকে সাহসী করতে শেখ। এই সমাজে বেঁচে থাকতে হলে নিজেকে একা একাই চালাতে শিখতে হবে। এত ভীতু হলে কি করে চলবে? চাকরিটা কিভাবে করবি তুই এত নার্ভাস হলে? কতদিন আর এভাবে একজনের ঘাড়ে বসে থেকে খাওয়া যায় বলতো? নিজেকে সাহসী করতে শেখ। আমি জানি আমার চাঁদনি অনেক সাহসী এবং একটুও ভীতু নয় সে। তাই আয়নার মাঝে নিজেকে নিজে এত বকতে হবে না, বুঝছ? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার অফিসের সময় কিন্তু হয়ে গিয়েছে। অফিসের প্রথম দিনেই যদি এত লেট করে যাও তাহলে পুরো মাস কি করবে বলো তো? আমার তো মান সম্মানটা রাখতে হবে, তাই না? আমি যে তোমাকে চাকরিটা নিয়ে দিচ্ছি, তুমি যদি ঠিক করে কাজ না করো তাহলে যে আমার মান সম্মান হাওয়া হয়ে যাবে, সেটা খেয়াল আছে তোমার? এই ড্রেসটা পরে জলদি রেডি হয়ে নাও, আমি তোমার ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। উপরের কথাগুলো একনাগারে বলে চাঁদনির হাতে একটি কালো রঙের থ্রিপিস ধরিয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে ব্রেকফাস্ট রেডি করতে চলে গেল শ্রাবণী। চাঁদনি চুপচাপ দাঁড়িয়ে ওর কথাগুলো শুনল। তারপর কোনো কথার উত্তর না দিয়ে হাতের ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করে আসতে। একটু পর ওয়াশরুম থেকে এসে পুরোপুরি রেডি হয়ে নিল সে। তারপর ব্রেকফাস্ট করতে বাইরে এলো। শ্রাবণী আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছে ওর জন্যে। চাঁদনিকে সামনে এসে দাঁড়াতে দেখে কাজ ফেলে রেখে ওর দিকে তাকালো শ্রাবণী। ওকে দেখতেই যেন চোখটা জুড়িয়ে গেল তার। সে হাঁ করে কিছুক্ষণ পা থেকে মাথা পর্যন্ত দেখে ওর পাশে এসে বলল, আরে চাঁদনি, তোমাকে এই ড্রেসটাতে এত সুন্দর মানিয়েছে নাকি বলবো। আজকে তো অফিসে তোমাকে দেখে তোমার বসো। এতটুকু বলেই চুপ করে গেল। তারপর জিভে কামড় দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। ওর এমন কথায় বেশ অবাক হল চাঁদনি। ভ্রু কুঁচকে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, আপু, তুমি কি বললে আমি ঠিক বুঝলাম না। আমাকে দেখে আমার বস কি বলতো? না মানে আমি আসলে বলতে চাইছিলাম তোমাকে দেখে তোমার বসও অনেক খুশি হবে। এত মিষ্টি একটা মেয়েকে দেখে কে না খুশি হয় বলো? কিন্তু তুমি তো রেডি হয়েছ ঠিক আছে, তোমার মাথায় ওড়না বাঁধাটা তো ঠিক হয়নি। আমি না তোমাকে কালকে শিখিয়ে দিলাম, ওভাবে বাঁধতে পারোনি ওড়নাটা? শ্রাবণীর কথায় মুখটা গোমড়া করে নিচের দিকে তাকিয়ে চাঁদনি বলল, আপু, আমি অনেক ট্রাই করেছি কিন্তু কোনোভাবেই সুন্দর করে বাঁধতে পারলাম না। তুমি একটু আমাকে হেল্প করবে প্লিজ? প্রমিস করছি কালকে থেকে আমি নিজেই করে নেব। ওর কথায় মুচকি হাসল শ্রাবণী। তারপর ওর জন্য খাবার বেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তুমি আগে এটা খেয়ে নাও, তারপর আমি তোমাকে হেল্প করছি। চাঁদনি আর কোনো কথা না বাড়িয়ে মুচকি হেসে খেতে বসে গেল। তারপর খেতে খেতে বলল, আপু, তুমিও আমার সাথে বসো, দুজনে একসাথে খাই। না না, আমি অনেক সকালে খেয়ে নিয়েছি, তুমি খাও, এখন আর আমি কিছু খাবো না। আচ্ছা আপু, একটা কথা বলো তো, তোমার সাথে আমার পরিচয় হয়েছে, আমি এখানে থাকছি আজ প্রায় অনেক দিন হয়ে গেল, কিন্তু এতদিনের মধ্যে একদিনও তুমি আমার সাথে বসে একসাথে খাবার খেলে না, শুধুমাত্র কফি ছাড়া। আমার সাথে বসে কি একদমই খাওয়া যায় না? নাকি আমার সাথে খেতে তোমার লজ্জা লাগে, কোনটা বলতো? ওর কথার উত্তরে কি বলবে খুঁজে পাচ্ছে না শ্রাবণী। তাই কথা ঘুরাতে ধমকের স্বরে বলে উঠল, চাঁদনি, এত কথা আমার একদম ভালো লাগে না। আমি তোমাকে বললাম না আমি সকালে খেয়ে নিয়েছি? এখন তাড়াতাড়ি খাবারটা খাও তো, এমনিতেই কিন্তু অনেক লেট হয়ে গেছে তোমার। অফিসে হয়তো তোমার বসও অলরেডি পৌঁছে গেছে, কিন্তু তোমার খবর নেই।
প্রথম দিনেই এত লেট করে গেলে কেমন হয় বলতো? চাঁদনির সাথে দেখা হওয়ার পর থেকে আজকে প্রথম ধমক দিল শ্রাবণী ওকে। এতে চাঁদনির মনে বেশ কষ্ট হলেও সে হাসি মুখে নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করল। ব্যাপারটা যে বুঝতে পারেনি শ্রাবণী তা নয়, তবে মনে মনে চাঁদনির কাছে সরি বলল ও। কারণ কোনো এক কারণে ওর সাথে একসাথে বসে খেতে পারবে না ও, যেটা চাঁদনিকে হয়তো বলতেও পারবে না। তাই এভাবে কথা ঘুরাতে এমনটা করতে হলো ওর। খাওয়া দাওয়া শেষ করে ওকে সুন্দর করে রেডি করে দিল শ্রাবণী। তারপর নিজেই সাথে করে নিয়ে গিয়ে অফিসের বাইরে নামিয়ে দিয়ে বাসায় ফিরে আসলো। আর পুরোটা রাস্তা যাওয়ার সময় চাঁদনিকে অনেকভাবে বুঝিয়েছে। কিভাবে কি করতে হবে সবকিছুই বুঝিয়ে দিয়েছে সে চাঁদনিকে। মনে যতটা সম্ভব সাহস সঞ্চয় করে অফিসের মধ্যে প্রবেশ করল চাঁদনি। অফিসের মধ্যে ঢুকে কিছুটা এগিয়ে যেতেই একটি মেয়ে হাসি মুখে ওর পাশে এগিয়ে এল। তারপর ওকে বলল, আপনি কি মিস চাঁদনি? মেয়েটির কথার উত্তরে মাথা নেড়ে হ্যাঁ জানালো চাঁদনি। ওকে এমন ভয় পেতে দেখে মেয়েটা ভ্রু কুঁচকাল। তারপর বলল, আমার সাথে আসুন। ওকে সাথে নিয়ে গিয়ে একটি ডেস্কের সামনে দাঁড়ালো মেয়েটা। তারপর ইশারা করে বলল, এটাই আপনার ডেস্ক, আপনি ভিতরে যেতে পারেন। স্যার অনেক আগেই চলে এসেছেন, আর সে এসেই আপনার কথা জানতে চেয়েছিলেন। আপনি ভিতরে যান। মেয়েটির কথায় কোনো কিছু বলল না ও, শুধু মেয়েটিকে ধন্যবাদ দিয়ে দরজা খুলে সোজা ভেতরে ঢুকে পড়ল। অনেক বেশি নার্ভাস লাগছিল এতক্ষণ ওর, এখন যেন হাফ ছেড়ে বাঁচল। ডেস্কের ভিতরে ঢুকতেই ভীষণ অবাক হয়ে গেল চাঁদনি। চারিদিকে অসম্ভব সুন্দর করে সাজানো গোছানো, একদম পরিপাটি, আর খুবই সুন্দর একটি নিরিবিলি পরিবেশ। হঠাৎ খেয়াল করল সামনে চেয়ারের পাশে একটি পুতুল দাঁড়িয়ে আছে খবরের কাগজ হাতে নিয়ে, ঠিক যেমনটা ও দেখেছিল শপিং মলে। পুতুলটাকে দেখতেই মুখে হাসি ফুটে উঠল চাঁদনির। ও 1 মিনিটও দেরি না করে দ্রুত পুতুলটার কাছে এগিয়ে গেল। তারপর পুতুলটার গাল ধরে টেনে দিয়ে খিলখিল করে হেসে দিয়ে বলল, কি ভেবেছ বাবুডোল, তোমাকে দেখে শপিং মলে ভয় পেয়েছি বলে এখানেও আমাকে ভয় পাইয়ে দেবে? আরে ধুর, আমি ভীষণ সাহসী। কিন্তু একটা জিনিস কি জানো, শপিং মলের পুতুলদের চাইতে তুমি না অনেক বেশি কিউট। আর তোমার গাল দুটোও পুরো মানুষের মতো। এরকম একটা কিউট পুতুলের সাথে বিয়ে করার শখ আমার। এই তুমি আমাকে বিয়ে করবে গো বাবুডোল? কথাগুলো পুতুলের গালটাকে টানতে টানতে বলল। হঠাৎ পুতুলটা নিজের হাতের খবরের কাগজটা পাশে রেখে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকাল। প্লাস্টিক পুতুলকে এভাবে তাকাতে দেখে ভয় গলা ফাটিয়ে একটা চিৎকার করে উঠল চাঁদনি। তারপর কয়েক পা পিছিয়ে গিয়ে জোরে জোরে চেঁচাতে লাগল, ও মাগো, ও বাবা গো, ও শ্রাবণী আপু গো, এই প্লাস্টিক ডলটা নড়াচড়া করছে গো, এটা নিশ্চয়ই ভূত। কিন্তু ওর এই চিৎকারে কোনো কাজ হল না, কেননা ওর চিৎকার শুধু রুমের মাঝেই সীমাবদ্ধ। এই রুম থেকে বাইরে চিৎকারটা পৌঁছাবে না, কারণ এটা সাউন্ড প্রুফ রুম। ওকে এভাবে চিৎকার করতে দেখে সামনে থাকা লোকটা জোরে একটা ধমক দিয়ে উঠল, এই মেয়ে একদম চুপ, আর একটা কথা বলবে তো টেনে গালের উপর একটা থাপ্পড় বসিয়ে দেব। আমাকে দেখে তোমার প্লাস্টিক ডল মনে হয়? এমন জলজ্যান্ত একটা মানুষকে সামনে দাঁড় করিয়ে রেখে পুতুল পুতুল বলে চিল্লাচ্ছ? আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে ভূত আর পুতুল মনে হচ্ছে তোমার হুহহ? ওর ধমক খেয়ে একদম চুপ করে গেল চাঁদনি। তারপর মুখে হাত দিয়ে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবার নিজেকে শান্ত করল লোকটা। তারপর ওর কাছে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, কুল ডাউন চাঁদনি, আমি তোমার বশ শ্রাবণ। আর এটা শুধু তোমার একার ডেস্ক নয়, এটা আমারও ডেস্ক। তুমি এখানে বসবে আর আমি বসবো ওখানে। ভয় পেও না, আমি তোমার ব্যাপারে সবকিছু শুনেছি তোর আপুর থেকে। আপনি সত্যি সত্যি ভূত নন তো? ওর এমন প্রশ্নে এবার বেশ হাসি পাচ্ছে শ্রাবণের।
কিন্তু হাসিটাকে চেপে রেখে শান্ত গলায় বলল, আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে তোমার ভূতের মতো লাগছে বলতো? আমি ভূত নয়, জলজ্যান্ত একজন মানুষ, যে তোমার সামনে এখন দাঁড়িয়ে আছে। আর ভয় পাওয়ার কোনো কিছু নেই, তুমি এখন তোমার ডেস্কে বসে কাজে মনোযোগ দাও। এতক্ষণ পরে যেন নিঃশ্বাস ছাড়তে পারল চাঁদনি। এতক্ষণ তো ভয় ওর গলাটা শুকিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে রুমের মাঝে মানুষ হয়েছে বলে অনেক রকম গল্পের বই পড়ত ও। যার মাঝে বেশি পড়ত ভূতের গল্পের বই। এর মধ্যে বেশিরভাগই থাকত পুতুল ভূত নিয়ে লেখা। যে কারণে শ্রাবণকে নড়াচড়া করতে দেখে ভূত ভেবেছিল চাঁদনি। আর তাতেই ওর ভয় এমন অবস্থা হয়েছিল। এখন কিছুটা শান্ত হয়ে চুপচাপ গিয়ে নিজের ডেস্কে বসে পড়ল। আর মনে মনে বলল, ছেলে মানুষ এত লম্বা আর এত কিউট হয়? কি ফর্সা বাবারে বাবা, যেন চিমটি দিলে রক্ত বের হবে। আর কি লম্বা, কি কিউট দেখতে। আমার বস এত সুন্দর, ভাবতেই অনেক মজা লাগছে আমার। মনে মনে কথাগুলো বলে নিজে নিজেই হাসতে লাগল চাঁদনি। ওর মনের কথাগুলো যেন শুনে ফেলেছে শ্রাবণ, তাই সেও মুচকি হাসি দিয়ে নিজের ডেস্কে গিয়ে বসল। কিন্তু ওর হাসিটা চাঁদনির দৃষ্টিগোচর হল না। গত 1 ঘন্টা যাবৎ চুপ করে বসে থেকে দাঁত দিয়ে নিজের নখ কেটে চলেছে চাঁদনি। এমন ভাব করছে যেন ভয়ে গুটিসুটি অবস্থা তার। এদিক ওদিক কোনো দিকে তাকাচ্ছে না। একদম মূর্তির মতো শটাং হয়ে চুপ করে বসে থেকে দাঁত দিয়ে নিজের নখ খাচ্ছে। অনেকক্ষণ হলো এই ব্যাপারটা খেয়াল করছে শ্রাবণ, কিন্তু কোনো কিছু বলছে না। তবে না, এবার ধৈর্যের সীমা হারিয়ে গেছে ওর। তাই একটু ধমকের সুরে চাঁদনিকে ডেকে বলল, হেই ইউ। ও হ্যালো। আরে এই মেয়ে, আমি তোমাকে বলছি, তাকাও এদিকে। 3বারের মাথায় ওর ডাক যেন কানে ঢুকল চাঁদনির। সে পিছন দিকে ঘুরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মুখ দিয়ে ইশারা করে জানতে চাইল শ্রাবণ ওকে কেন ডাকছে। ওকে ইশারা করতে দেখে এবার শ্রাবণ হাতে থাকা কলম দিয়ে ইশারায় ওকে কাছে ডাকল। এতে যেন ভয় আরও খারাপ অবস্থা হয়ে যেতে লাগল চাঁদনির। সে ভয় ভয় উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াল। তারপর নিচের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদত আঙ্গুলের সাথে ওড়না পেঁচাতে লাগল। শ্রাবণ নিজের জায়গায় বসে থেকে ওর প্রতিটা কাজ নিপুণভাবে দেখতে লাগল। তারপর ওর মুখের দিকে তাকিয়ে দেখল ওর মুখটা ভয়ে একদম চুপসে আছে। ওকে এত ভয় পেতে দেখে মনে মনে মুচকি হাসল শ্রাবণ। তারপর হালকা গম্ভীর গলায় বলে উঠল, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, অফিসে কি চুপ করে বসে থাকার জন্য এসেছ, নাকি বাসায় নখ কাটার সময় পাও না বলে এখানে এসে দাঁত দিয়ে নখ কাটছ? কাজ ফেলে রেখে শুধু বসে থাকার ধান্দা, তাই না? এভাবে কাজ করলে কিন্তু অফিস থেকে বের করে দেব তোমায়। কি হয়েছে? হ্যাঁ, প্রবলেম কি তোমার? ওর এমন কথা শুনে এবার যেন কান্না করে ফেলার মতো অবস্থা হলো চাঁদনির। ওকে এমন ভয় পেতে দেখে এবার শ্রাবণ কিছুটা নরম হল। তারপর নরম সুরে বলল, দেখো চাঁদ, তুমি আজকে অফিসে নতুন। আর আমি তোমার সম্পর্কে তোমার বোন শ্রাবণীর কাছ থেকে সবকিছু শুনেছি। তাই আমি তোমাকে প্রথম দিনেই এত চাপ দেব না কাজের জন্য। তবে যেটা না বুঝবে সেটা আমাকে বলতে পারো। আমি তোমাকে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব, তোমাকে কাজ করতে সাহায্য করব। কিন্তু এভাবে বসে থাকলে তো চলবে না, তাই না? অফিসেরও তো একটা নিয়ম কানুন আছে। শ্রাবণের কথা শুনে এবার যেন একটু ভয় কাটল চাঁদনির। ও সামনের দিকে চোখ তুলে তাকিয়ে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। তখন প্লাস্টিকের পুতুল ভেবে সেভাবে একটা খেয়াল করা হয়নি ওর দিকে। এখন শ্রাবণকে দেখে ভীষণ অবাক হল সে। তার কারণ শ্রাবণ একদম ধবধবে ফর্সা, বড় বড় দুটি চোখ, আর চোখের মণিগুলো একদম কালো রঙের। মাথায় অনেক ঘন চুল, চুলগুলো গোল্ডেন কালার, আর লম্বায় 6 ফুট। এক কথায় অসম্ভব সুন্দর ও হ্যান্ডসাম দেখতে ওকে। কোনো ছেলে যে এত সুন্দর হতে পারে সেটা হয়তো শ্রাবণকে না দেখলে বুঝতেই পারত না চাঁদনি।
ওকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে এবার হালকা কাশি দিল শ্রাবণ। তারপর নিজের চেয়ার ছেড়ে উঠে ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি চাঁদ। এভাবে আমার দিকে তাকিয়ে থেকে কি দেখছো তুমি? যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমায় বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। কিন্তু অযথা অফিসে এসে এভাবে সময় নষ্ট করলে সেটা কিন্তু আমি মেনে নিব না। শুধুমাত্র শ্রাবণীর কথায় তোমাকে এই অফিসে চাকরি দিয়েছি। এখন তুমি যদি ওর কথার মান রাখতে না পারো তাহলে আমাকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে, যেটা তোমার জন্যে হয়তো ভালো হবে না, আর আমিও সেটা চাই না। এতটুকুও বলে থেমে গেল শ্রাবণ। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল চাঁদনির দিকে। চাঁদনি আবার নিজের আঙুলের সাথে ওড়না পেঁচাতে পেঁচাতে নিচের দিকে তাকিয়ে বলল, আসলে মানে স্যার, আমি পানি খাব। খুব পানি পিপাসা লেগেছে আমার। এমন সময় ওর এমন একটা কথা শুনে যেন ব্যাককল হয়ে গেল শ্রাবণ। সে ভ্রু কুঁচকে নিজের কপালে নিজে একটা থাপ্পড় মেরে চেয়ারে গিয়ে বসল। তারপর সামনে থাকা পানির গ্লাসটি ওর দিকে এগিয়ে দিয়ে ইশারায় খেতে বলল। চাঁদনি আর এক মুহূর্ত দেরি না করে ধোপাত করে সামনের চেয়ারটাতে বসে পড়ে ঢকঢক করে গ্লাসের সবটুকু পানি খেয়ে ফেলল। তারপর গ্লাসটা সামনে রেখে কিছুক্ষণ ধরে চুপ করে বসে থেকে একনাগাড়ে বলতে শুরু করল, আসলে স্যার, আমি এর আগে কখনো কোথাও কাজ করিনি। অ্যাকচুয়ালি বাইরের জগৎটা কেমন হয় সে সম্পর্কে আমার তেমন ধারণাও নেই। আজকে যেহেতু প্রথম অফিসে এসেছি তাই এখানকার কিভাবে কি কাজ করতে হবে কিছু মাথায় ঢুকছে না। আমার অসম্ভব নার্ভাস লাগছে নিজেকে। আর আপনাকে দেখলে ভীষণ ভয় পাচ্ছি, কারণ প্রথম দিনেই আপনার সাথে পুতুল মনে করে আমি যেমন আচরণ করেছি সেটা আমার একদমই উচিত হয়নি। আর আপনার সাথে একই ডেস্কে বসে কাজ করতে হবে এটা ভেবে আরও বেশি নার্ভাস লাগছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তাই বসে বসে দাঁত দিয়ে নিজের নখ খাচ্ছিলাম। এটা আমার ছোটবেলার অভ্যাস। এটা আমি কোনোভাবেই বাদ দিতে পারছি না। এখন আপনি বলুন আমার কি করা উচিত? চোখ বন্ধ করে একনাগাড়ে এতগুলো কথা বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল চাঁদনি। যেন মহাভারত উদ্ধার করে ফেলেছে সে। ওকে এভাবে কথা বলতে দেখে হা করে ওর দিকে তাকিয়ে আছে শ্রাবণ। সত্যিই যেন ধারণার বাইরে ছিল ওর যে চাঁদনি এভাবে কথা বলতে পারে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে মুচকি হাসল, কিন্তু সেই হাসিটা চাঁদনির দৃষ্টিগোচর হল না। আবারও মুখটা গম্ভীর বানিয়ে বলে উঠল, এই কথাটা কি আমাকে আগে বলা গিয়েছিল না? তাহলে তো আমি তোমাকে অনেক আগেই তোমার কাজগুলো বুঝিয়ে দিতাম। শুধু শুধু এভাবে বসে থেকে অফিসের সময় নষ্ট করা একদম উচিত হয়নি তোমার। আজ ফার্স্ট টাইম তাই ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম এমন কিছু হলে তোমার জন্য পানিশমেন্ট রেডি থাকবে। এবার চলো তোমার নিজের জায়গায়। আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। শ্রাবণের কথাটা বলতে দেরি কিন্তু চাঁদনির ওখান থেকে উঠে নিজের চেয়ারে গিয়ে বসতে 1 মিনিটও দেরি হল না। এক প্রকার দৌড়ে এসে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ল। ওর এমন কাণ্ড দেখে এবার জোরে হেসে ফেলল শ্রাবণ। ওর হাসি দেখতে আবার পিছন দিকে ফিরে তাকালো চাঁদনি, কিন্তু তার আগেই শ্রাবণ নিজের মুখটাকে গম্ভীর বানিয়ে ফেলল, যে কারণে ওর আর হাসিটা দেখা হল না। তারপর শ্রাবণ ওর কাছে গিয়ে ওকে সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দিল। সেই সাথে এতক্ষণ সময় ধরে ওর দিকে তাকিয়ে থাকল, যেটা চাঁদনি দেখেও খেয়াল করল না। সারাটা দিন বেশ ভালোভাবেই কাজ শেষ হল ওর। তারপর সন্ধ্যার পর শ্রাবণী নিজে এসে চাঁদনিকে ওর বাসার নিয়ে গেল। রাত 10টা। খাওয়া দাওয়া শেষ করে অফিসের সব ব্যাপার নিয়ে শ্রাবণীর সাথে গল্প করছে চাঁদনি। আর দুজনেই হাসিতে ভেঙে পড়ছে একটু পরপর শ্রাবণের কথা বলে। বেশ অনেকক্ষণ হলো এভাবে গল্প করছে তারা। হঠাৎ গল্প করতে করতে এক পর্যায়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদনি খেয়াল করল মস্ত বড় একটা চাঁদ উঠেছে আজ আকাশে। দেখে মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ।
সাথে সাথে চাঁদনি খুশি হয়ে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে উঠল, আপু দেখো আজকে আকাশে কত বড় একটা চাঁদ উঠেছে। আজকে হয়তো পূর্ণিমা, চলো না আমরা ছাদে গিয়ে চাঁদটা দেখি। আমার জীবনে আমি কখনো পূর্ণিমার চাঁদ দেখতে পাইনি। আব্বু কখনো বের হতে দেয়নি আমায়। চলো না আজকে একটু দেখি তোমার সাথে। ওর কথায় আকাশের দিকে ফিরে তাকালো শ্রাবণী। তারপর ওকে রেখে জানালার কাছে এগিয়ে এলো। চাঁদের দিকে 2 মিনিটের মতো এক নজরে তাকিয়ে রইল সে। সেই সাথে শ্রাবণীর চোখের রং বদলে গাঢ় নীল হয়ে গেল। তখনই চাঁদনি এগিয়ে এসে ওর ঘাড়ে হাত রাখল। সাথে সাথে আবার আগের মতো কালো চোখে ফিরে আসলো শ্রাবণী। মুচকি হেসে ওর দিকে তাকিয়ে বলল, জানালা খোলার দরকার নেই, তুমি ভেতর থেকেই চাঁদ দেখো চাঁদনি। তুমি তো আগেই বলেছ তোমার আব্বু তোমাকে কখনোই পূর্ণিমার চাঁদ দেখতে দিত না। তাই আমিও চাই না তুমি পূর্ণিমার চাঁদের সামনে যাও। কাছ থেকে সেটা দেখো। বাইরে যাওয়ার কি প্রয়োজন আছে বলো? তোমার তো এমনিতেই অনেক বিপদ। তাই তোমার ভালোর জন্যই বলছি তুমি এখান থেকেই দেখো। ছাদে যাওয়ার প্রয়োজন নেই। ওর কথায় হাসি মুখটা মলিন হয়ে গেল চাঁদনির। আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে আপু থাকো গে, এখন আর চাঁদ দেখতে ইচ্ছা করছে না। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কাল আবার অফিস আছে তোমার এবং আমার দুজনেরই। আমি বরং এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। তুমিও নিজের রুমে যাও। কথাটা বলে মন খারাপ করে নিজের রুমে চলে গেল চাঁদনি। কিন্তু শ্রাবণী সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আবার আকাশের দিকে ফিরে তাকাল। চাঁদটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই আবারও ওর চোখের রং বদলে গাঢ় নীল রং ধারণ করল। এভাবে বেশ অনেকটা সময় কেটে গেল সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই। তারপর শ্রাবণী আবারও ফিরে এলো চাঁদনির রুমের কাছে। এসে দরজা দিয়ে উকি দিয়ে দেখল চাঁদনি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। শ্রাবণী আর এক মুহূর্ত দেরি না করে দরজাটা ভালো করে লাগিয়ে দিল। তারপর পুরো বাসার চারদিকের দরজা জানালা সব লাগিয়ে দিয়ে ছাদের দরজা দিয়ে ছাদে উঠে গেল। ছাদের দরজাটাও আটকে দিল। তারপর এদিক ওদিক দেখে নিয়ে পাখির মতো উড়াল দিয়ে কোথায় যেন চলে গেল। ঘুমের ঘোরে ভীষণভাবে নিজের কপালে চোখে গালে ঠোঁটে গলায় কোনো একটা ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করছে চাঁদনি। কিন্তু শত চেষ্টা করেও নিজের চোখ দুটো খুলতে পারছে না। ভীষণভাবে মনে হচ্ছে যেন কেউ ওর পাশে বসে থেকে হাত দিয়ে এভাবে স্পর্শ করছে ওর সারা মুখ এবং গলায়। কিন্তু চাইলেও নিজের চোখ দুটো খুলে তাকে দেখতে পারছে না। অসম্ভব অস্বস্তি হচ্ছে ওর। নড়াচড়া করারও যেন ক্ষমতা নেই। হঠাৎ ওর মনে হতে লাগল ওর মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। কেউ একজন খুব কাছ থেকে ওর মুখটা দেখছে। হয়তো ওর মুখের সামনে মুখ নিয়ে এসে কিছু একটা করার চেষ্টা করছে। এতে যেন ভয় ওর নিঃশ্বাসটা আরো ভারী হয়ে গেল। কিন্তু তবুও চোখ মেলে তাকাতে পারল না। তখনই ওর কানে ভেসে উঠল ফিসফিসানি কিছু কথা। কেউ একজন বলছে, এই চাঁদ পাখি, তুমি কি করে এত শান্তিতে ঘুমাচ্ছ আমাকে ফেলে? তোমার কি একটিবারও আমার কথা মনে হয় না? আমাকে এভাবে পাশে বসিয়ে রেখে প্রতিদিন কি করে ঘুমাও তুমি? আর কতদিন এভাবে দূরে সরিয়ে রাখবে আমায়? প্রতিদিন কি এভাবে লুকিয়ে চুরিয়ে এসেই তোমাকে দেখতে হবে আমার? চাইলেও তোমায় স্পর্শ করতে পারছি না। একটু ছুঁয়ে দেখতে পারছি না নিজের ভালোবাসাকে। তুমি জানো এর যন্ত্রণা কত কঠিন। কবে ভালোবাসবে আমায়? কবে ফিরে আসবে আমার কাছে? এই চাঁদ পাখি, আমি জানি তুমি জেগে আছো। আর আমার সবগুলো কথাই শুনছ। কিন্তু তুমি কি আমার ভালোবাসাগুলো অনুভব করতে পারছো? এতটুকু শুনতাই শরীরের সমস্ত শক্তি দিয়ে জোর খাটিয়ে এবার চোখ মেলে তাকালো চাঁদনি। তারপর জোরে জোরে হাঁফাতে লাগল। এতক্ষণ যেন নিঃশ্বাস বন্ধ হয়েছিল ওর। ও দ্রুত উঠে বসে জোরে একটা চিৎকার দিল। তারপর চোখ মেলে চারপাশে তাকিয়ে দেখল। ওর আশেপাশে কেউ নেই। একদম একা রুমে একা বিছানায় শুয়ে আছে।
কিন্তু একটা জিনিস দেখে ভীষণ অবাক হলো সে। আর সেটা হলো ওর গলার সেই লকেটটা থেকে নীল আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। এভাবে লকেটের জ্বলে ওঠার কোনো মানেই বুঝতে পারছে না চাঁদনি। ও অবাক হয়ে লকেটের দিকে তাকিয়ে রইল। সেই সাথে জোরে জোরে হাঁফাতে লাগল। তবে স্পষ্ট মনে হচ্ছে এতক্ষণ নিশ্চয় ওর কাছে কেউ একজন ছিল। আর ওর সাথে যা ঘটেছে সবকিছু সত্যি, কোনো স্বপ্ন নয়। তখনই হুড়মুড়িয়ে ওর রুমের মাঝে প্রবেশ করল শ্রাবণী। তারপর ওর পাশে এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে চাঁদনি? তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? এনি প্রবলেম? তোমার কি শরীর খারাপ লাগছে, নাকি কোনো কিছু দেখে ভয় পেয়েছ? চাঁদনির সাথে সাথে কোনো কথা না বলে শ্রাবণীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে হাঁফাতে হাঁফাতে বলল, আপু, আপু, আমার রুমে কেউ একজন এসেছিল। সে আমার সারা মুখে গলায় স্পর্শ করেছে, কিন্তু আমি বুঝতে পারছি না সে কে। আমার কানের কাছে এসেও কিছু কথা বলল। আমি স্পষ্ট শুনেছি, কিন্তু আমি তাকে দেখতে পারিনি। যখন চোখ খুললাম তখন রুমে কেউ ছিল না। কে এসেছিল আপু আমার রুমে? আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ ভয় করছে আমার। ওর কথা শুনে শ্রাবণী ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, এই পাগলি, শান্ত হও। এত অস্থির হলে চলে? আরে দেখো, রুমে শুধু তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই। আর তাছাড়া জানালা দরজা সবকিছুই তো ভেতর থেকে বন্ধ ছিল, তাই না? আর বাসায় শুধুমাত্র তুমি আর আমি ছাড়া তো অন্য কেউ নেই। তাহলে এখানে কে আসবে বলো? তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছ, আর এখন স্বপ্নটাকে বাস্তবের সাথে গুলিয়ে ফেলেছ। এসব নিয়ে ভেবনা, এখন শুয়ে ঘুমিয়ে পড়ো। আর এসব টেনশন করো না, তোমার শরীর খারাপ করবে। কিছু হয়নি, আমি আছি তো। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না আপু, আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি যা বলছি সব সত্যি। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? সত্যিই আমার রুমে কেউ এসেছিল, আর সে আমার মুখ এবং গলায় স্পর্শ করেছে। আমার একদম মুখের কাছে মুখ নিয়ে আমার কানে কানে কিছু কথা বলেছে। সে আমাকে চাঁদ পাখি বলে ডাকছিল। বিশ্বাস করো আপু, আমি কোনো কিছুই মিথ্যে বলছি না। এসব কিছু আমার সাথে ঘটেছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি যা বলছো সব সত্যি। কিন্তু আমি যখনই রুমে ঢুকলাম তখন তো তোমার কথার কোনো মিলই খুঁজে পেলাম না চাঁদনি। রুমের মাঝে তো তুমি ছাড়া অন্য কেউ ছিল না। আর তাছাড়া জানালা দরজা সবকিছুই তো ভেতর থেকে লাগানো ছিল। এখানে আসার মতো কারো ক্ষমতা নেই। তাহলে তুমি বলো, তোমার এটা সত্যি হয় কিভাবে? যদি সত্যিই কেউ আসতো তাহলে অবশ্যই আশেপাশে বা বাসার মধ্যে কেউ থাকতো, তাই না? ওর কথায় কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবল চাঁদনি। তারপর আবারও উত্তেজিত কণ্ঠে জোরে করে বলে উঠল, আপু, তোমাকে আর একটা কথা বলা হয়নি। আমার গলার লকেটটা দেখছো, যেটা আমাকে আব্বু দিয়েছিল? জানি না এই লকেটের মাঝে কি রহস্য আছে। এটা মাঝে মাঝে আলোকিত হয়ে পড়ে। এই লকেটের মধ্য থেকে নীল রঙের এক আলোকরশ্মি ছড়িয়ে পড়ে চারদিকে, যেটা একটু আগেও ঘটেছে আমার সাথে। আমি যখন ঘুম থেকে উঠে বসি তখন এই লকেটটার দিকে তাকিয়ে দেখি এর মধ্যে থেকে নীল রঙের আলোকরশ্মি ছড়িয়ে পড়েছে পুরো রুমে। পুরো রুমে আলোকিত হয়ে গেছে নীল রঙে। এরকম এর আগেও হয়েছিল, যেদিন আব্বু মারা যায় আর আমাকে ওই নীল চোখওয়ালা ছেলেটা বাঁচিয়ে নিয়ে আসে। সেই সময়ে ওর কথায় বেশ কিছুক্ষণ চুপ করে থেকে শ্রাবণী কিছু একটা ভাবল। তারপর শান্ত স্বরে ওর মাথার চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, দেখো চাঁদনি, তুমি হঠাৎ ঘুম থেকে উঠেছ, তাই হয়তো ভুলভাল কিছু দেখেছ। এমনটা হওয়া কি সম্ভব বল? দেখতো, তোমার এই লকেটটায় তো এমন কোনো কিছুই নেই যেটা লাইটের মতো আলো ছড়াবে। হয়তো তুমি স্বপ্ন দেখেছ, তাই এসব উল্টোপাল্টা বকছ। তুমি এসব নিয়ে ভেবো না, শুয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমারও ভীষণ ঘুম পাচ্ছে, আমি রুমে যাচ্ছি।
কথাটা বলে উঠে দাঁড়ালো শ্রাবণী। সাথে সাথে চাঁদনি ওর হাতটা শক্ত করে চেপে ধরে নিজের পাশে বসিয়ে বলল, আপু তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? ওই ঘটনাগুলো হয়তো আমার স্বপ্ন হলেও হতে পারে, কিন্তু এই লকেটের ব্যাপারে এটা কোনো স্বপ্নই নয়। আমি তোমাকে সত্যি বলছি আপু। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাই যে লকেটের মাঝে কোনো রহস্য আছে? আচ্ছা দাঁড়াও, তুমি যখন বিশ্বাস করছো না, আমি লকেটটা খুলে এটা ভেঙে তোমাকে দেখাবো। নিশ্চয়ই এটা ভাঙলে এর মাঝে থেকে কোনো একটা কিছু বের হবেই, যার জন্য এমনটা হচ্ছে। কথাটা বলেই গলা থেকে লকেটটা খুলতে নিল চাঁদনি। সাথে সাথে উত্তেজিত হয়ে ওকে থামিয়ে দিল শ্রাবণী। তারপর লকেটটা ওর গলায় পরিয়ে দিয়ে বেশ রেগে ঝাঝালো কণ্ঠে বলল, এই মেয়ে, পাগল হয়ে গেছো তুমি? তোমাকে কে বলেছে লকেট খুলতে? আমি তোমাকে একবারও বলেছি লকেট খুলে ভেঙে দেখাতে? বিশ্বাস যখন করছি না, তখন করছি না। এত বাড়াবাড়ি করার কি দরকার? এত বেশি বুঝলে নিজের কত বড় ক্ষতি করে ফেলবে তুমি। তুমি সেটা নিজেও জানো না। ভুলেও কখনো এই লকেটটা নিজের গলা থেকে খুলবে না, তাহলে সেটাই হবে তোমার জন্য সবচাইতে বিপদের কারণ। তুমি কি ভুলে যাচ্ছ তোমার আব্বু তোমাকে কি বলেছিলেন? এই লকেটটা সবসময় নিজের সাথে রাখতে। তাহলে কেন এখন তুচ্ছ প্রমাণের জন্য এটা খুলছ? দ্বিতীয়বার এমন ভুল আর কখনো করো না, তাহলে এর চাইতে বড় ভুল তোমার জীবনে দ্বিতীয় কিছু আর হবে না চাঁদনি। এতটুকু একনাগারে বলে রাগে ফুঁসতে লাগল শ্রাবণী। তখনই ওর চোখের রং বদলে হালকা নীল রং হয়ে গেল। ব্যাপারটা খেয়াল করার সাথে সাথে ওকে ধাক্কা দিয়ে কিছুটা পিছিয়ে গেল চাঁদনি। তারপর কাপা কাপা গলায় বলল, আপু এটা কি হচ্ছে? তোমার চোখের রং পাল্টে নীল হয়ে গেল কিভাবে? কে তুমি? কথাটা বলার সাথে সাথে শ্রাবণীর চোখ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। ও শান্ত স্বরে নিজেকে শান্ত করে বলল, তুমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছ চাঁদনি? কি বলছো এসব আবোলতাবোল? কোথায় আমার চোখের রং বদলেছে? ভালো করে দেখো, আমার মনে হচ্ছে তোমার ঘুমের কোনো সমস্যা হয়েছে, আর তাই তুমি এমন আবোল তাবোল বলছো আর উল্টোপাল্টা জিনিস দেখছ। আমার চোখের রং বদলায়নি, আর না এখানে তোমার সাথে কিছু ঘটেছে। এখন এসব চিন্তা বাদ দিয়ে চুপ করে শুয়ে ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কথাগুলো বলার সময় এক নজরে চাঁদনির চোখের দিকে তাকিয়েছিল শ্রাবণী। চাঁদনি ও যেন ওর চোখের মাঝে ডুবে গিয়েছিল, তাই ওর কথাগুলো শুনে চুপচাপ ছোট বাচ্চার মতো শুয়ে পড়ল। তারপর চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাল। ও ঘুমিয়ে পড়তেই শ্রাবণীর চোখ দুটো আবারও সেই আগের মতো নীল রং ধারণ করল, আর সেই সাথে চাঁদনির গলায় থাকা লকেটটা থেকে আলোকরশ্মি ছড়াতে লাগল চারিদিকে। তখনই ওর চোখের উপর হাত রেখে মনে মনে কিছু একটা বলল শ্রাবণী। সাথে সাথে ওর চোখের রং এবং গলার লকেটের কালার চেঞ্জ হয়ে আগের মতো স্বাভাবিক হয়ে গেল। তারপর চাঁদনির চোখের উপর থেকে হাত সরিয়ে শ্রাবণী আস্তে করে বলল, সরি চাঁদনি, এটা না করলে তুমি আমায় সন্দেহ করতে। অ্যাকচুয়ালি তোমার মনের মাঝে অনেক বেশি সন্দেহ ঢুকে গিয়েছিল আমায় নিয়ে, তাই আজ রাতের সকল ঘটনাগুলো তোমার মন থেকে মুছে দিলাম আমি। তুমি চাইলেও আর আজ রাতের কোনো কিছুই মনে করতে পারবে না। আমাকে তুমি ক্ষমা করো এটা করার জন্য, কিন্তু এটা না করলে যে অনেক বড় ক্ষতি হয়ে যেত তোমার, যেটা কখনোই চাই না আমরা। কথাগুলো বলে চাঁদনির কাছ থেকে উঠো আরেক রুমে চলে গেল শ্রাবণী। সেখানে হুডিওয়ালা জ্যাকেট পরা একটি লোক দাঁড়িয়ে আছে, যে চুপ করে দাঁড়িয়ে থেকে হাতের মুঠো শক্ত করে আছে। ওর পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো শ্রাবণী। ওকে দেখেই সেই লোকটি ধমকের সুরে বলে উঠল, এটা তুমি কি করলে শ্রাবণী? এটা করার কি খুবই প্রয়োজন ছিল? লোকটির কথার উত্তরে শ্রাবণী মাথা নিচু করে রেখে আস্তে করে বলল, এটা না করলে সকালে ঘুম থেকে ওঠার পরে চাঁদনি আমাদের কথা সব মনে করতে পারত।
আর যার কারণে ওর মনের মাঝে আমাদের নিয়ে সন্দেহ জাগ্রত হতো। কিন্তু সেটা হওয়া তো এখন খুবই মারাত্মক হবে ওর জন্য, তাই না? ও যদি আমায় সন্দেহ করে ভুল বুঝে এখান থেকে চলে যায় তাহলে ওকে যে আমরা বাঁচাতে পারবো না। আর ও না বাঁচলে কত বড় ক্ষতি হয়ে যাবে আমাদের, সেটা তো তুমি ভালো করেই জানো। তাই এটা বাধ্য হয়ে করতে হয়েছে আমায়। আমি তোমাকে জাদু করে ওর স্মৃতি মুছে দেওয়ার কথা নিয়ে কিছু বলিনি। আমি তোমাকে এটা বলছি যে তুমি কোনো সাহসে ওর সাথে ধমকের সুরে কথা বললে, কোনো সাহসে ওর সাথে খারাপ আচরণ করলে। তুমি কি ভুলে যাচ্ছ ওকে? না, আমি ভুলিনি। আর কোনো কিছু ভুলিনি বলেই ওর সাথে না চাওয়া সত্ত্বেও এমন আচরণ করতে হলো আমায়। নইলে ও কোনো কথা শুনত না, উল্টো আরও বেশি প্রশ্ন করত। হয়তো নিজের গলার লকেটটাও খুলে ফেলত। আর তুমি তো জানো লকেট খুলে ফেললে কি হবে। আচ্ছা বাদ দাও এসব, এখন শোনো আমার কথা। তোমার আর এখানে থাকা উচিত হবে না। তুমি ফিরে যাও, আমি এখানে আছি ওর পাশে। ওকে নিয়ে ভেবনা। এখন ওর ঘুম ভেঙে গেলে সমস্যা হবে। ওর কথার উত্তরে আর কোনো কিছুই বলল না হুডিওয়ালা লোকটা। চুপ করে সেখান থেকে একটু সামনে এগিয়ে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে পাখির মতো উড়ে চলে গেল। শ্রাবণীয় জানালাটা আটকে দিয়ে চাঁদনির পাশে এসে বসল। সকালের মৃদু রোদ এসে চোখে লাগায় মিটিমিটি করে চোখ মেলে তাকালো চাঁদনি। তাকাতেই নিজের মাথায় অসম্ভব ব্যথা অনুভব করল সে। সেই সাথে মাথাটা অনেক ভারী হয়ে আছে। হঠাৎ এমন হওয়ার কোনো কারণই বুঝতে পারল না সে। সারা রাত তো অনেক ভালোই ঘুমিয়েছে। সেই রাতে ঘুমানোর পর একবারের জন্যেও জাগেনি সে। এক ঘুমে সকালে উঠল। তাহলে এভাবে মাথা ব্যথা হওয়ার কারণটা কি? কোনো কিছুই বুঝে আসছে না তার। মাথাটাকে দুই হাত দিয়ে চেপে ধরে উঠে বসল সে। আর তখনই সামনে তাকিয়ে দেওয়াল ঘড়িতে দেখল সকাল ৯টা ৪৫ বেজে গেছে। এটা দেখতেই মাথাটাকে ছেড়ে দিয়ে চোখ বড় বড় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চাঁদনি। আর তখনই ওর রুমের মাঝে এক মগ কফি হাতে প্রবেশ করল শ্রাবণী। তারপর ওর পাশে এসে দাঁড়িয়ে ওর হাত ধরে বলল, কি ব্যাপার চাঁদনি, তুমি এভাবে উঠে দাঁড়ালে কেন? বসো বসো, এখন তোমার দাঁড়িয়ে থাকা ঠিক নয়। এই কফিটা খাও, মাথা ব্যথায় একটু আরাম লাগবে। শ্রাবণীর এমন কথায় ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো চাঁদনি। তারপর উত্তেজিত গলায় বলল, না আপু, এখন আমার বসে থাকলে চলবে না। আমার এখনই অফিসে যেতে হবে। দেখো কত বেজে গেছে। আমি কখন অফিসে যাব? আজকে অফিসের দ্বিতীয় দিন। আজকে যদি এভাবে অফিসে লেট করি তাহলে তো আমার চাকরিটা থাকবে না বল। আমি চাই না আমার জন্য তোমার মানসম্মান চলে যাক। এই চাকরিটা আমায় পাইয়ে দিতে এমনিতেই তোমার অনেক কষ্ট হয়েছে। কথাগুলো বলেই শ্রাবণীকে পাশ কাটিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালো চাঁদনি। তখনই ওর হাত ধরে ওকে থামিয়ে দিয়ে বিছানায় বসিয়ে শ্রাবণী বলল, এই মেয়ে, আমি কি তোমাকে বলেছি এখন অফিসে যেতে? এখানে চুপচাপ বসে এই কফিটা খেয়ে নাও। তোমার শরীর এখন ভালো না, তোমার না প্রচণ্ড মাথা ব্যথা। এটা খাও, ভালো লাগবে। আর আজকে অফিসে যেতে হবে না তোমায়। আমি ফোন করে তোমার বসের সাথে কথা বলে নিয়েছি, কোনো প্রবলেম হবে না। শ্রাবণীর কথা শুনে কিছু বলবে তার আগে কোনো একটা কিছু ভাবল চাঁদনি। তারপরও কিঞ্চিত পরিমাণ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আচ্ছা আপু, তুমি কিভাবে জানলে যে আমার মাথা ব্যথা? আমি তো তোমাকে একবারের জন্যও বলিনি যে আমার মাথা ব্যথা হয়েছে। তাহলে তুমি কিভাবে জানলে? আর আমি তো ঘুম থেকে উঠলাম এইমাত্র। অথচ তুমি আমার জন্যে কফিও বানিয়ে আনলে। চাঁদনির এমন প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না শ্রাবণী। কিছুটা অস্বস্তি বোধের মধ্যে পড়ে গেল সে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে চট করে উত্তর দিল, তুমি কি ভুলে গেছো তুমি না ঘণ্টা খানেক আগে ঘুমের মধ্যে মাথা ধরে বলছিলে যে, আপু আপু, আমার খুব মাথা ব্যথা করছে, অসম্ভব মাথা ব্যথা করছে।
তখন তোমার মাথা ব্যথার কথা শুনেই তো আমি তোমার জন্য কফি করে নিয়ে আসলাম। তোমার হয়তো খেয়াল নেই। ঘুমের ঘোরে বলেছ তো, তাই হয়তো। ওর কথায় কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবল চাঁদনি। তারপর আবারও গম্ভীর গলায় বলে উঠল, কিন্তু আপু, আজ অবধি আমি তো কখনোই ঘুমের মাঝে কোনো কথা বলিনি। ছোটবেলা থেকে আব্বুর সাথে বড় হয়েছি। আব্বু কোনোদিন বলেনি আমি ঘুমের মাঝে কখনো কথা বলি। তাহলে আজকে আমি ঘুমের মাঝে মাথা ব্যথার কথা বললাম কি করে? কেমন যেন ঠেকেছে আমার ব্যাপারটা। তুমি কি আমায় সন্দেহ করছো চাঁদনি? আমি কি তাহলে মিথ্যা কথা বলছি তোমার কাছে? এমন বিশ্বাস তোমার আমার ওপর? আর তাছাড়া তুমি বলো, তোমার কাছে মিথ্যা কথা বলে আমার লাভটা কি? তুমি যদি নাই বলতে তোমার মাথা ব্যথার কথা, তাহলে আমি কফি বা কেন বানিয়ে নিয়ে আসতাম? আসলে তুমি আমাকে এখনো আপন বলে মানতে পারোনি। আমি কিন্তু তোমাকে নিজের বোনের মতোই দেখি চাঁদনি। এটা খাবার হলে খাও, না হলে না খাও। আমি চলে যাচ্ছি। কথাটা বলেই রাগ করার ভান করে সেখান থেকে উঠে যেতে নিল শ্রাবণী। তখনই ওর হাতটা শক্ত করে দুহাতে চেপে ধরল চাঁদনি। তারপর অসহায় গলায় বলল, সরি আপু, প্লিজ এভাবে চলে যেও না। আমি তোমাকে সন্দেহ করছি না। আসলে আমি কখনো ঘুমের মাঝে কথা বলেছি বলে আব্বুর কাছে শুনিনি। তাই তোমাকে জিজ্ঞেস করলাম। তাই বলে এভাবে রাগ করে চলে যাবে? আমার তুমি ছাড়া দুনিয়াতে কে আছে বলো? প্লিজ আপু, যেও না। আমাকে ক্ষমা করে দাও। আর কখনো তোমাকে এভাবে প্রশ্ন করব না, প্রমিস। ওর কথার উত্তরে শ্রাবণী মুচকি হেসে ওর পাশে বসল। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি রাগ করিনি চাঁদ। আচ্ছা, তুমি কফিটা খেয়ে নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করি। কথাটা বলেই চাঁদনিকে রেখে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণী। তারপর বাইরে এসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, বাপরে বাপ, কি বুদ্ধি এই মেয়েটার। একটুর জন্য ধরা পড়ছিলাম ওর কাছে। জাকগে কোনোভাবে কথাটা কাটানো গেছে, এটাই অনেক। কথাগুলো বলে খাবার রেডি করতে চলে গেল শ্রাবণী। ওদিকে চাঁদনি কফির মগটা হাতে নিয়ে কয়েক চুমুক কফি খাওয়ার সাথে সাথে মাথা ব্যথাটা যেন ম্যাজিকের মতো হাওয়া হয়ে গেল। একদম ফ্রেশ লাগছে নিজেকে। ও বুঝতেই পারছে না কখনো মাথা ব্যথা ছিল। আর কফিটার টেস্টও যেন কেমন একটু অন্যরকম। ও বেশ অবাক হলো কফিটা খেয়ে। তাই কফির মগটা হাতে করে নিয়ে শ্রাবণীর সামনে গিয়ে দাঁড়াল। তারপর মগটা শ্রাবণীর সামনে এগিয়ে দিয়ে বলল, আপু, এই কফিটা তুমি কি দিয়ে বানিয়েছ? আসলে এটার টেস্ট কেমন যেন লাগছে। এর আগে যতবার কফি খেয়েছি কোনো বারই এমন লাগেনি। আর এটা খাওয়ার পর ম্যাজিকের মতো আমার মাথা ব্যথা সেরে গেল। কি ব্যাপার বলতো? ওর কথার উত্তর দিতে 1 মিনিটও সময় নিল না শ্রাবণী। যেন উত্তরটা আগে থেকেই ভেবে রেখেছে সে। তাই মুচকি হেসে বলে উঠল, আসলে ওটা তোমাকে আমি কোনো কফি দেইনি। ওটা একটা গ্রাম্য টোটকা। আমি যখন গ্রামে থাকতাম আমার মায়ের সাথে, তখন মায়ের কাছ থেকে শিখেছিলাম। এই টোটকা মাথা ব্যথার জন্যে ভীষণ কার্যকরী। সেটাই তোমাকে বানিয়ে দিয়েছি। তাহলে তুমি তখন এটাকে কফি বললে কেন? আসলে কি হয়েছে জানো তো? ছোটবেলা যখন আমার মাথা ব্যথা হতো আর আমি মায়ের কাছে মাথা ব্যথার কথা বলতাম, তখন মা এই টোটকা বানিয়ে আমাকে খেতে দিত। আমি একদমই রাজি হতাম, পালাতাম। তখন মা একটা মজার কাজ করত, সে আমাকে কফি বা চা এগুলোর লোভ দেখিয়ে এটা খাইয়ে দিত। আর আমিও সেটা কফি ভেবে ঢকঢক করে খেয়ে নিতাম। আর আমার মাথা ব্যথা সেরে যেত। তাই তোমার সাথে আমি সেটাই করেছি। যদি টোটকার কথা শুনলে এটা না খাও। তাই তোমাকে কফির কথা বলে খাইয়ে দিলাম। ওর কথা শুনে শব্দ করে একটা হাসি দিল চাঁদনি। তারপর চুপচাপ চেয়ারে বসে খেতে শুরু করল। খেতে খেতে বলল, সত্যিই আপু, তোমার মায়ের এই টোটকাটা ভীষণ কার্যকরী।
খাওয়ার সাথে সাথে একদম ম্যাজিকের মতো আমার মাথা ব্যথা সেরে গেল। সকাল 10:30। অফিসের সামনে দাঁড়িয়ে আছে চাঁদনি। বুকটা ধুকপুক করছে তার ভয়ে। এতটা লেট করে অফিসে এসেছে, না জানি কপালে আজ কি আছে তার। চাকরির দ্বিতীয় দিনে এভাবে লেট করা একদমই উচিত হয়নি, সেটা ভালো করেই জানে সে। তবুও ভয় ভয় গিয়ে অফিসের মধ্যে ঢুকল। কিন্তু কেউই কিছু বলল না। সবাই যার যার মতো কাজে ব্যস্ত, যেন কেউ দেখেইনি ওকে। মনে মনে খুশি হল চাঁদনি। তারপর এগিয়ে যেতে লাগল নিজের ডেস্কের দিকে। ডেস্কের সামনে গিয়ে দাঁড়িয়ে বুকে একটু থুথু দিয়ে নিল, কারণ ভয়টা এবার দ্বিগুণ হয়ে গেছে তার। দরজা খুললেই ভিতরে বসকি অবস্থায় আছে সেটা ভাবতেই বুকটা কেঁপে উঠল তার। কারণ সে আগে থেকেই জানে শ্রাবণ বশ হিসেবে ভীষণ রাগী। যদিও কালকে প্রথম দিন ছিল বলে তার রাগটা হয়তো দেখা হয়নি, তবে আজকে যে রাগটা তার ওপর ঝাড়বে না, সেটা ভাবাটাই বোকামি ছাড়া কিছু নয়। তবুও দুরু দুরু বুকে দরজা খুলে ভয় চোখ বন্ধ করে বলল, মে আই কাম ইন স্যার? আমি ভিতরে বসে গোসল করছি না, বা নিজের পোশাক চেঞ্জ করছি না। অথবা এমনভাবে বসে নেই যে তোমাকে চোখ বন্ধ করে ভিতরে আসতে হবে। চোখ খুলে তারপর ভিতরে আসো মিস চাঁদনি। শ্রাবণের এমন উত্তর শুনে চট করে চোখ খুলে সামনে তাকালো চাঁদনি। তাকিয়ে দেখে টেবিলের সাথে হেলান দিয়ে দুই হাত প্যান্টের পকেটে গুজে রহস্যময় হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে শ্রাবণ। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুকটা কেঁপে উঠল ভয়ে। গুটি গুটি পায়ে নিচের দিকে তাকিয়ে থেকে সামনে এগিয়ে গিয়ে নিজের ডেস্কে বসতে নিল চাঁদনি। আর তখনই ওকে থামিয়ে দিয়ে শ্রাবণ ওর পাশে গিয়ে গম্ভীর গলায় বলল, ও হ্যালো, তোমাকে আমি ভেতরে আসার অনুমতি দিয়েছি, কিন্তু নিজের ডেস্কে বসার অনুমতি কি একবারও দিয়েছি? ওর এমন কথায় থমকে দাঁড়ালো চাঁদনি। তারপর অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মানে আসলে স্যার, ঠিক আছে আমি বসব না। বলুন আমাকে কি শাস্তি দেবেন? ওর কথা শুনে আর ওর এমন ভয় পাওয়া ফেস দেখে মনে মনে হেসে দিল শ্রাবণ। তারপর ওকে আরও একটু ভয় দেখাতে রাগী গলায় বলল, আমি কি তোমাকে শাস্তির কথা একবারও বলেছি? তুমি কি সবসময় এক লাইন বেশি বুঝো নাকি হুহহ? ওর এমন কথা শুনে এবার যেন চাঁদনির কান্না করে দেওয়ার মতো অবস্থা হল। ও কাঁদো কাঁদো গলায় বলল, সরি স্যার, আসলে আমি। এতটুকু বলতেই ওকে থামিয়ে দিয়ে শ্রাবণ ওর আর একটু কাছে এগিয়ে এসে বলল, তোমার মাথা ব্যথা কমেছে নাকি এখনো মাথা ব্যথা আছে? আর তোমাকে আজকে অফিসে আসতে কে বলেছিল? শ্রাবণী বলেনি বাসায় থাকতে? হ্যাঁ আপু, আমাকে বাসায় থাকতে বলেছিল, কিন্তু আজকে তো অফিসে আমার দ্বিতীয় দিন। অফিসে না আসলে যদি চাকরিটা হারিয়ে ফেলি, তাই আপুর বারণ সত্ত্বেও এসেছি। আর মাথা ব্যথাও একদম সেরে গেছে এখন। কোনো মাথা ব্যথা নেই আমার। ওর কথায় কিছুক্ষণ ওর দিকে এক নজরে তাকিয়ে থাকল শ্রাবণ। তারপর কিছু একটা ভেবে গম্ভীর গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসে কাজ করো, আমি যাচ্ছি। কথাটা বলেই নিজের জায়গায় চেয়ারে গিয়ে বসে পড়ল। তারপর ল্যাপটপে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনিও আর কোনো কিছু না ভেবে দ্রুত চেয়ারে বসে কাজ করতে শুরু করল। যদিও বেশ কষ্ট হচ্ছে কাজ করতে, কারণ জীবনে কখনো এভাবে কোনো কাজ করেনি সে। তবে কালকে শ্রাবণ এমনভাবে ওকে কাজগুলো বুঝিয়ে দিয়েছে যে ওর কাজ করতে তেমন একটা অসুবিধা হচ্ছে না। কাজ করতে করতে হঠাৎ চাঁদনি কাজের দিক থেকে চোখ সরিয়ে শ্রাবণের দিকে একবার আর চোখে তাকায়। তাকিয়ে দেখে ও মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। বাতাসে ওর গোল্ডেন কালার চুলগুলো উড়ছে, এতে অসম্ভব সুন্দর লাগছে ওকে। চাঁদনি কি মনে করে কাজ ফেলে মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। এভাবে বেশ কিছুটা সময় পার হওয়ার পর শ্রাবণ হালকা কেশে নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, আমি জানি আমাকে অনেক কিউট অ্যান্ড হ্যান্ডসাম দেখতে, তাই বলে কাজ ফেলে এভাবে তাকিয়ে দেখতে হবে না আমায়। যদি এতই দেখার শখ হয় তাহলে একটা কাজ করতে পারো,
তাড়াতাড়ি অফিসের সব কাজ শেষ করে আমাকে সামনে বসিয়ে নিয়ে মন ভরে দেখো। কিন্তু অফিসের কাজ ফেলে এভাবে বসে থেকে আমাকে দেখলে সেটা কিন্তু আমি একদম মেনে নিব না চাঁদনি। নিজের কাজে মন দাও। হঠাৎ এমন কথা শোনায় অনেকটাই লজ্জা এবং ঘাবড়ে যায় চাঁদনি। সে তাড়াতাড়ি ওর দিক থেকে চোখ সরিয়ে শুকনো ঢোক গিলে আবারও নিজের কাজে মন দেয়। ওর এমন অবস্থা দেখে শ্রাবণ মনে মনে হাসে। তারপর একটা ছোট করে নিঃশ্বাস নিয়ে আবারও কাজে মন দেয়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে গত 1 ঘন্টা ধরে। হঠাৎ করে চারিদিকে অন্ধকার মেঘ হয়ে এসে এভাবে বৃষ্টি শুরু হয়েছে। গাছের পাতাগুলো সব ভিজে যেন নতুন হয়ে উঠেছে। সেই সাথে রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে আছে। বৃষ্টির শব্দ কানে আসতেই কখন যে ঘুমিয়ে পড়েছে চাঁদনি সে নিজেও জানে না। ছোটবেলা থেকেই ওর বৃষ্টির শব্দ শুনলেই ঘুম আসে। ওর এই অভ্যাসটা কখনো পাল্টাতে পারেনি ও। আজ অফিসে এসেও তার বিপরীত কিছু হয়নি। গত 1 ঘন্টা ধরে নাক ডেকে ঘুমাচ্ছে সে। আর তার সামনে চেয়ারের উপর বসে হাতের উপর মুখটা রেখে একনজরে ওর দিকে তাকিয়ে আছে শ্রাবণ। এদিকে ঘড়িতে বেলা 3টা বেজে গেছে। শ্রাবণের খুব ইচ্ছে করছে ওকে জাগিয়ে লাঞ্চ করতে বলার জন্য, কিন্তু ওর ঘুমন্ত মুখটা দেখে আর ঘুম ভাঙানোর একটু ইচ্ছে নেই এখন ওর। এভাবে ঘুমিয়ে থাকতে দেখে যেন আরো বেশি নিষ্পাপ লাগছে চাঁদনিকে। একদম ঘুমন্ত পরীর মতো। উপরে ফ্যান চলছে আর তার বাতাসে চাঁদনির চুলগুলো বারবার ওর মুখের ওপর পড়ছে। এটা যেন ভীষণভাবে বিরক্ত করছে শ্রাবণকে। সে চাঁদনিকে এক নজরে তাকিয়ে থেকে দেখতে চায়, কিন্তু এই চুলগুলো বারে বারে মুখ ঢেকে দিয়ে যেন পর্দা সৃষ্টি করছে ওদের মাঝে। তাই বেশ বিরক্তি নিয়ে আলতো করে চাঁদনির মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিল। তারপর মুচকি একটা হাসি দিয়ে এক নজরে আবারও তাকিয়ে রইল ওর দিকে। মনে মনে বলল, কে বলেছিল তোমায় এভাবে কাজ ফেলে রেখে ঘুমানোর জন্য? নাকি আমাকে পাগল করার জন্য এমন শুরু করেছ তুমি? আমি যত চাইছি তোমার থেকে দূরে সরে থেকে তোমার কাছে অচেনা হয়ে থাকতে, তুমি যেন ততই আমাকে আরো কাছে টেনে নিচ্ছ তোমার এই নিষ্পাপ মুখটার দ্বারা, পাগল করে ফেলেছ। তুমি কি জানো কতটা কষ্টে তোমার থেকে দূরে সরে আছি আমি? এখন যে তোমার কাছে আসা কোনোভাবেই সম্ভব নয় আমার। না, তোমাকে আর এভাবে ঘুমোতে দেওয়া যাবে না, নইলে আমি কি করে বসবো নিজেও জানি না। ঘায়েল করে ফেলছ তুমি আমায় তোমার এই ঘুমন্ত চেহারায়। এই জন্যেই হয়তো কোনো এক কবি বলে গেছেন যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর, সেই আসলে প্রকৃত সুন্দরী। কথাগুলো বলে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর চেয়ারটা আগের জায়গায় ঠিক করে রেখে হালকা কাশি দিয়ে গম্ভীর গলায় বেশ ধমকের সুরে বলে উঠল, মিস চাঁদনি, ও হ্যালো, আমি তোমাকে বলছি, ঘুম হয়ে থাকলে এখন উঠো। শ্রাবণের ধমকে ঘুমের মধ্যে থেকে ধরফরিয়ে উঠে বসল চাঁদনি। তারপর এদিকে ওদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে শুকনো ঢোক গিলে ওর দিকে ভয়ে ভয়ে তাকাল। চাঁদনিকে ভয় পেতে দেখে মনে মনে ভীষণ হাসি পেল ওর, কিন্তু হাসিটা আটকে রেখে গম্ভীর গলায় বলল, আচ্ছা, তোমাকে কি এখানে চাকরিটা আমি ঘুমানোর জন্য দিয়েছি, নাকি কাজ করার জন্য দিয়েছি? বলি, সারারাত জেগে কি চুরি ডাকাতি করেছ নাকি যে অফিসে এসে এমন নাক ডেকে ঘুমাতে হয়? এভাবে ঘুমালে কিন্তু তোমার চাকরিটা আমি খেয়ে দেব, তখন কিন্তু আমাকে আবার দোষ দিতে পারবে না। শ্রাবণের এমন ধমক খেয়ে ধরফরিয়ে উঠে দাঁড়াল চাঁদনি। তারপর চোখ দুটো ঢলে নিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, সরি স্যার, আসলে ছোটবেলা থেকে বৃষ্টির শব্দ শুনলে আমার আপনা থেকে ঘুম চলে আসে। শত চেষ্টা করেও ঘুমকে আটকে রাখতে পারি না। আজকেও তার বিপরীত হয়নি। বৃষ্টির শব্দ শুনতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। এরপর থেকে আর এমন হবে না। প্লিজ স্যার, আপনি আমার চাকরিটা খেয়ে দেবেন না। আপনার দরকার হলে অন্য কিছু খান, আপেল খান, ভাত খান, রুটি খান, যা খুশি তাই খান, কিন্তু আমার চাকরিটা খাবেন না প্লিজ স্যার। ওর এমন উল্টাপাল্টা কথা শুনে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকালো শ্রাবণ।
তারপর দাঁত কিরমির করে ধমক দিয়ে বলল, এই মেয়ে তুমি কি পাগল? এসব কি বলছো আবোলতাবোল তখন থেকে? নাকি ঘুম থেকে উঠে মাথার কয়েকটা তার ছিঁড়ে গেছে? চাকরি খাওয়ার সাথে ভাত রুটি ফল এসব খাবার তুলনা হলো কোথা থেকে হুহহ? না মানে স্যার, আপনি তো একটু আগে বলছিলেন আমার চাকরিটাকে খেয়ে দেবেন। তাই আমি ভেবেছি আপনার হয়তো অনেক ক্ষুধা লেগেছে, আর কিছু না পেয়ে আমার চাকরিটা খেতে চাইছেন। সেজন্য বললাম আপনি আমার চাকরিটা না খেয়ে ফল অথবা ভাত রুটি খান। আমি কি কিছু ভুল বলেছি স্যার? কথাটা বলেই দাঁত দিয়ে নিজের নখ কাটতে লাগল চাঁদনি। ওর এমন কথা শুনে বেককলের মতো ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল শ্রাবণ। তারপর ওর মুখের কাছে মুখ এনে বেশ ধমকের সুরে বলল, বেশি উল্টোপাল্টা বকবক করলে অন্য কিছু নয়, আমি তোমাকেই খেয়ে ফেলব। তাই বেশি বকবক করে আমার মাথা না খেয়ে এখন যাও, লাঞ্চ করে এসো। অনেক বেলা হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাও একবার। এত দেরিতে লাঞ্চ করলে অসুস্থ হয়ে পড়বে তুমি। যাও লাঞ্চ করে আসো, আমি এখানেই আছি। কিন্তু আমি তো আজকে তাড়াহুড়োতে খাবার আনতে ভুলে গেছি স্যার। ওর কথা শুনে ধপ করে চেয়ারে বসে পড়ল শ্রাবণ। তারপর রাগী গলায় বলে উঠল, তাহলে আর দেরি করছো কেন? এতক্ষণ তো আমার মাথাটা কথার দ্বারা চিবিয়ে খাচ্ছিলে। এখন আমাকেই খেয়ে লাঞ্চটা সেরে ফেলো। কিন্তু স্যার, মানুষকে তো খাওয়া যায় না। আপনাকে কি খাওয়া সম্ভব বলেন? আমার না সত্যিই অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না খাওয়া যাবে। মনে হচ্ছে খুব তেতো লাগবে আপনাকে। ওর এমন উত্তর শুনে যেন আকাশ থেকে পড়ল শ্রাবণ। এ মেয়ে বলে কি এসব? কি বলছে তখন থেকে আবোল তাবোল? নাকি ঘুম থেকে উঠে পাগল টাগল হয়ে গেল? কথাগুলো ভেবে উঠে দাঁড়াল। তারপর চাঁদনির দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, পাগল হয়ে গেছ নাকি তুমি? কখন থেকে কি আবোল তাবোল বলছো এসব? নাকি আমার সাথে দুষ্টুমি করছো? আসলে তোমাকে যতটা বোকাশোকা মনে হয় তুমি ততটা বোকা নয়, বরং দুষ্টু নাম্বার 1 তুমি। না হলে এসব কথা বলতে পারতে না আমায়। এক থাপ্পড় দিয়ে চাপার যে কয়টা দাঁত আছে সবগুলো ফেলে দেব। তারপর দেখব কিভাবে খাবার খাও। এখানে চুপ করে বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি, আমাকে খেতে হবে না। শ্রাবণের কথা শুনে আর কোনো কিছু না বলে চুপ করে নিজের চেয়ারে বসে দাঁত দিয়ে নিজের নখ কাটতে লাগল চাঁদনি। শ্রাবণ মনে মনে ভীষণ হাসল ওর কাণ্ড দেখে। সত্যি এই মেয়েটা ওকে পাগল করে ছাড়বে। পাগল করার জন্যই হয়তো এত আয়োজন তার। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ডেস্ক থেকে বেরিয়ে গেল শ্রাবণ ওর জন্য খাবার আনতে। কিছুক্ষণের মাঝেই এক প্যাকেট বিরিয়ানি আর এক বোতল পানি নিয়ে ফিরে আসল। তারপর ওর সামনে দিয়ে বলল, এই নিন ম্যাডাম, এটা খেয়ে আমাকে উদ্ধার করুন। নইলে আপনি সত্যি সত্যিই আমাকে কখন খেয়ে ফেলবেন তার কোনো ধারণা নেই আমার। ওর কথার উত্তরে কোনো কিছুই বলল না চাঁদনি। দ্রুত প্যাকেটটা হাতে নিয়ে হাতটা ধুয়ে গোপাগপ খেতে শুরু করল। সত্যিই ভীষণ ক্ষুধা লেগেছে ওর। সকালে তাড়াহুড়ো করে অফিসে আসার কারণে ভালোভাবে খেয়ে আসতে পারেনি, তাই অসম্ভব খিদা লেগেছে। খেতে খেতে এক প্লেট বিরিয়ানি সাবার করে ফেলল চাঁদনি। তারপর হাত মুখ ধুয়ে পানি খেয়ে বড় করে একটা ঢেকুর তুলল। ওর এই সমস্ত কাণ্ডা কারখানায় চুপ করে বসে থেকে দেখছিল শ্রাবণ। সব দেখছে আর মনে মনে ভাবছে, তোমাকে যতটা ভোলাভালা আর কিছু না বোঝা অবুঝ ভেবেছিলাম আমি, তুমি ততটা ও তেমন নয় চাঁদনি। বরং তুমি যে একটা দুষ্টুর শিরোমণি সেটা আজকে খুব ভালোভাবেই টের পাচ্ছি। সেই সাথে এটাও বুঝলাম যে তুমি আমাকে নাস্তানাবুদ করে ছাড়বে জ্বালিয়ে। তবে তোমার এই নতুন রূপের প্রেমেই নতুন করে পড়লাম আমি। আমার দুষ্টু পাখি। চলবে।